আশা করি ভালো আছেন সবাই। আমার প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য। আমি গতকাল 17 তারিখে শ্রমিক শ্রেণীর উদ্ভব ও শ্রেণী সংগ্রাম নিয়ে যে আলাপটা করেছিলাম তার দ্বিতীয় পর্ব আজকে শুরু করছি এবং দ্বিতীয় পর্ব এখানে শেষ করব। দ্বিতীয় পর্বের আলাপে যেসব আলোচনা করব তা হলো উৎপাদক শ্রেণীর শ্রমিক, কৃষক ও মেহনতি সম্মানিত বাংলাদেশ সহ দুনিয়ার শ্রমিক শ্রেণীর সৃষ্টি, দুনিয়ার যাহা কিছু দেখেন, যাহা আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে টের পাই, তাহা সব কিছু শ্রমিক শ্রেণীর হাতে সৃষ্টি। অথচ উৎপাদক শ্রেণী অবৈধভাবে জবরদখল করে দুনিয়াটাকে চালিয়ে এসছে অনন্তকাল ধরে। এটা অবৈধ এবং উৎপাদক শ্রেণীর হাতে সৃষ্টি খাদ্যদ্রব্য সহ যাহা কিছু আমরা দেখি তা অবৈধভাবে ভোগ করছে। পরগাছা গাছটা আপনারা সবাই চেনেন। এই গাছ, পরগাছার ভিতরে দুরকম আছে। একটা হলো হলুদ বর্ণের, ওটাকে আমরা শূন্যলতা হিসাবে জানি। আর একটা হয়েছে বড় বড় র্যান্ডি গাছ, শিরিষ গাছ সহ নানান ধরনের গাছে এরা শিকড় গেড়ে ওই গাছের রস খেয়ে বেঁচে থাকে। এই যে সমাজের যে উৎপাদক শ্রেণী, তারা যে বেঁচে আছে, যে সমস্ত জিনিস ভোগ করে, খায় দায়, কাপড় চোপড় পরে, চিকিৎসা নেয়, রাস্তায় হাঁটে, অর্থাৎ সে যে বেঁচে আছে, একটা শ্রমিক যেভাবে বেঁচে থাকে, সকল মানুষ আমরা যেভাবে বেঁচে থাকি, এই ভিতরে উৎপাদক শ্রেণীর সৃষ্টি করে। আর এই পরগাছা শ্রেণী সে অন্যের উপরে ভর করে অন্যের সৃষ্টি ভোগ করে, অন্যের সৃষ্টি খায়। এই পরগাছা শ্রেণীকে যদি গাছ থেকে আলাদা করা হয় বা গাছ থেকে ছিঁড়ে ফেলা হয়, এই গাছটা আর বাঁচবে না। এখন পরগাছা কে? আমাদের সমাজে পরগাছা কে? আমাদের দেশে পরগাছা শ্রেণী হলো যে কোনো শ্রম করে না, সে সব কিছু খায় দায়, পরে ঘোরাফেরা করে, সে এটা অন্যের সৃষ্টি, অপরের সৃষ্টি সে ভোগ করে। এই পরগাছা বলে। এখন আমাদের দেশে যারা শ্রম করে, আপনার শিশু আর বৃদ্ধ বাদে সবাইকে শ্রম করতে হবে, সবাইকে সৃষ্টি করতে হবে। সৃষ্টি করে সে ভোগ করবে। সৃষ্টি না করে যদি সে ভোগ করে, এটা তো অপরাধ। এবং যে সৃষ্টি করে সে তো তাকে বাধা দিবে, তুমি আমার সৃষ্টি ভোগ করবা কেন? তুমি সৃষ্টি করে খাও। কাজেই ওই শিশু আর বৃদ্ধ বাদে সমাজের মানুষ, দুনিয়ার মানুষ যদি শ্রম করলে উদ্বৃত্ত থাকবে। ভরি ভরি দ্রব্য সামগ্রী, পণ্য সামগ্রী উদ্বৃত্ত থাকবে। উদ্বৃত্তটা দিয়ে কি করবে? সমাজ ও রাষ্ট্রের যাবতীয় সরকারি কাজ, জনকল্যাণমূলক প্রোগ্রাম এসব করবে উদ্বৃত্ত দ্রব্য সামগ্রী দিয়ে। এখন বুর্জোয়া সমাজের উদ্বৃত্ত সম্পদ দিয়ে কি হয়? আর কমিউনিস্ট সমাজ, সাম্যবাদী সমাজের উদ্বৃত্ত সম্পদ দিয়ে কি হয়?
বুর্জোয়া ব্যবস্থার উদ্বৃত্ত যে সম্পদ, শ্রমিক, কৃষক, মেহনতি জনগণের দ্বারা সৃষ্টি যে সম্পদ, বুর্জোয়ারা সেই সম্পদ দিয়ে কি করে? বুর্জোয়ারা প্রথমত তারা তাদের নিজেদের জীবন যাপন থেকে তারা ভাবে এবং এখান থেকে তারা শুরু করে। জনগণ, সম্মানিত শ্রমিক, কৃষক, তারা যে উৎপাদন করলো, না খেয়ে শীতে কাপড় নাই, চিকিৎসা নাই, ঘর দুয়ার নাই, এবং এই যে শীতের সময় সমস্ত হাওর, বিল, খাল দেশের ভিতরে, আবার অনেক শ্রমিক আছে দেশের বাহিরে গিয়া শ্রম দেয় এবং তাদের সন্তানদের শিক্ষা দীক্ষা গণতান্ত্রিক অধিকার বলতে কিছুই তারা পায় না। এই বুর্জোয়া সমাজ অর্থাৎ উৎপাদক শ্রেণীর ক্ষমতায় থাকার কারণে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, উৎপাদক শ্রেণী উৎপাদন করবে, উৎপাদক শ্রেণী অবৈধ উৎপাদক শ্রেণীকে সমাজের থেকে, রাষ্ট্রের থেকে, সব জায়গার থেকে এদেরকে অপসারণ করতে হবে। কারণ অপসারণ করে তাদের কোনো না কোনো উৎপাদনে অংশ নিতে হবে। এভাবে যদি পৃথিবী চলে, এভাবে যদি আমাদের বাংলাদেশ চলে, কোনো সমস্যা হবে না। তা বুর্জোয়ারা উৎপাদক শ্রেণীর হাতের সম্পদ দিয়ে তারা যুদ্ধের সামগ্রী কেনে, নিরাপত্তার দোহাই দিয়ে তারা যত রকম আকাম আছে এটা করে, এবং দেশের শিক্ষা, দেশের চিকিৎসা, শিশু পালন, বৃদ্ধ পালন এসব বুর্জোয়াদের কাছে থাকে না। অর্থাৎ বুর্জোয়ারা থাকে অনুৎপাদক শ্রেণী, উৎপাদক শ্রেণী। এটাতে শুনতে বলতে আশ্চর্য লাগতে পারে, আমি যে কথাগুলো বলছি এটা বাস্তবতা থেকে কথাটা বলছি। বাস্তবে যদি এটা হয়, উৎপাদক শ্রেণী যে সৃষ্টি করলো সে মালিক হলো। যেমন ভাড়াটিয়া বিল্ডিংয়ে যারা ভাড়া থাকে তারা ওই বিল্ডিংয়ের যত্ন নেয় না, সে তো ভাড়াটিয়া, বাড়ির মালিক আরেকজন। তা দুনিয়ার যে সমস্ত শ্রমিক শ্রেণী বা বাংলাদেশের যে শ্রমিক শ্রেণী, এরা তো ভাড়া খেটে এবং নিজের পেটের জন্য যেটুকু দরকার হয় সেইভাবে এরা খাটে। কিন্তু তার সম্মানিত এই শ্রমিক, কৃষক, উৎপাদক শ্রেণীর হাতে সৃষ্টি সম্পদের মালিকটা যদি আবার সে মেনটেন করে, সে যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাহলে গোটা জাতি সুশৃঙ্খলভাবে চলবে। এখানে সমস্যা হচ্ছে কি, চিরায়ত যে বুনিয়াদি যে সমাজ, যে যা কিছু আমরা অতীত থেকে পর্যন্ত দেখে আসছি, এটার উপরে আমাদের মতাদর্শ যে সর্বহারা শ্রমিক শ্রেণী খাটবে, এটা হলো তাদের ডিউটি, পরম কাজ। এটা অমান্য তারা করলে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এবং কোনো কারণে তারা যদি হরতাল মিছিল করে আগুনে দিয়ে দমন করা হয়। এবং বাংলাদেশের শ্রমিক শ্রেণীরা যে উৎপাদন করে মিল কারখানায় আগুনে পুড়ে মারা যায়, অসুখে ভোগে, চুরি চামান্ডি করতে যে জেলে ভোগে, ফাঁসিতে ঝোলে, এবং সবিষে অপরাধ করে তার দৈনন্দিন জীবন যখন অচল হয়ে যায় তখন। আর তথাকথিত সরকারি কর্মচারী সহ সমাজের অন্য যারা অপরাধ করে, তারা 30 দিন বেতন নেয়, তারপরেও তারা অসৎ উপায়ে অর্থ উপার্জন করে। এই সবটার পিছনে যে মূল যে কারণটা, সেটা নিহিত হয়েছে সার্টেন সমাজ, রাষ্ট্র কখনো সার্টেন জীবন দিতে পারে নাই। সমাজ নিশ্চিত জীবন, সার্টেন জীবন একমাত্র সাম্যবাদ এবং কমিউনিস্ট ব্যবস্থা এটা সম্ভব। এখন আমরা যেটা চিরায়ত দেখে আসছি, বুনিয়াদি যে ভাবনা চিন্তা যে যেটা দেখে আসছি, তার উপরে আমাদের ধর্মের মতো বিশ্বাস জন্মেছে। আমি গরিব, এটা আমার কপালের লেখান। আমি গরিব, আমি গোশ মাছ খাবো না, মরিচ, কাঁচা মরিচ দিয়ে ভাত খাবো। তার ছেলেও সে বুঝে আমার বাবা গরিব,
আর যে কুলাক ধনীরা, তাদের যে চিরায়ের যে ধারণা, আমরা বড় লোক, আমরা বড় থাকবো, আমরা রাষ্ট্র চালাবো, আমাদের হাতে রাষ্ট্র থাকবে, এবং তারা রাজনীতি করবে, ভোট চেয়ে নেবে গরিবের থেকে, এবং তাদের যে ইলেকশন যে ভোটের দরকার হয়, এই ভোটটা নিতে যেয়ে তারা আবার কত রকমের ছল চাতুরি করে, এটা কারো অজানা নয়। শ্রেণী বিভক্ত সমাজে কোনো সংবিধান হতে পারে না। শ্রেণী বিভক্ত সমাজ, গরিব মানুষ, সর্বহারা মানুষ, মাঝারি গরিব, একদম নিঃস্ব অসংখ্য মানুষ, তারা এবং মাঝারি মানুষ, ধনী কৃষক, আমলা মুৎসুদ্দি, বুর্জুয়া, এই যে বিভিন্ন শ্রেণীতে বিদ্যমান সমাজের সংবিধানটা সম্ভব নয়। সংবিধানটা করলেই ওই সংবিধান হবে, ওই সংবিধানের বেনিফিশিয়ারি হবে কে? সুবিধাভোগী যারা, বুর্জুয়া যারা, ধনাঢ্য ব্যক্তি যারা, তারা। কাজী কোনোদিন কোনো শ্রেণী বিভক্ত সমাজের সংবিধান নিরপেক্ষ হবে না, সংবিধান কোনো না কোনো পক্ষের হবে। সরকারি সকল কর্মচারী, রাষ্ট্রপতি থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ, আনসার, সরকারি বিভিন্ন ওই যে পেশায় যে সমস্ত লোক কাজ করে, এরা কাজ করে বেতন নেয় কোথার থেকে? এদের বেতনটা আসে শ্রমিক কৃষকের সৃষ্টি যে অর্থ, সেই অর্থ দ্বারা, অর্থাৎ একটা জাতির মেরুদণ্ড হিসেবে সবাই আমরা বলা বলি করি, কৃষক হচ্ছে জাতির মেরুদণ্ড। কাজে একটা দেশের উৎপাদক শ্রেণী অর্থ সৃষ্টি করে, এবং সেই অর্থ থেকে রাষ্ট্র চলে, এবং সকল কর্মচারীরা রাষ্ট্রের বেতন নেয়। কাজী আমাদের প্রচলিত সমাজে সকল প্রকার সরকারি, আধা সরকারি, বেসরকারি, অর্থাৎ শ্রমিক, কৃষক এবং উৎপাদক শ্রেণী বাদে সমস্ত মানুষ হচ্ছে সম্মানিত শ্রমিক, কৃষকের কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী। এই দৃষ্টিতে যদি দেখেন সঠিক হবে যে সকল প্রকারের রাষ্ট্র, সরকারি, আধা সরকারি, সেনাবাহিনী, পুলিশ বলতে মানে রাষ্ট্রের যত কর্মচারী, সব কর্মচারীদের বেতন নেয় শ্রমিক শ্রেণীর হাতে সৃষ্টি অর্থ তারা নেয়, তারা বেতন নেয়। তাহলে শ্রমিক শ্রেণী বা উৎপাদক শ্রেণী স্টাফ হলো সরকারের এসব লোকেরা, শ্রমিক শ্রেণীর কর্মচারী। এইভাবে যদি আপনি দেখেন সঠিক হবে, আপনার ভাবনাটা সঠিক হবে। এখানে এর উল্টোটা কি? গরিব, সর্বহারা শ্রমিক, ক্ষেত মজদুর, ওরা হলো দাস, ওরা হলো কাজ করবে, ওরা ল্যাংটি পরে থাকবে, ওদের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার দরকার নেই, ওরা দাস। খোদা ওদেরকে দাস হিসেবে সৃষ্টি করেছে বুর্জুয়াদের সেবার জন্য বলতে পারেন। কিন্তু কমিউনিস্ট ব্যবস্থা এটা উল্টো। কমিউনিস্ট ব্যবস্থায় শ্রমিক, কৃষক সহ সকল প্রকারের মেহনতিদের স্টাফ হচ্ছে সরকারি কর্মচারীরা, যেটা কমিউনিস্ট দেশে আছে। চীন, রাশিয়া শ্রমিক শ্রেণীর স্টাফ হচ্ছে সরকারি কর্মচারী। এতে চিরস্থায়ী যে সমস্ত বিভেদ, গণ্ডগোল হয়ে আসছে, আমরা দেখে আসছি, যা দেখতে আমরা অভ্যস্ত এবং যেটা আমরা বিশ্বাস করি, এটার উল্টোটা চিরস্থায়ী মানুষের ভিতরে সুশৃঙ্খল এবং দ্বন্দ্ব সংঘাত থাকবে না সাম্যবাদী ব্যবস্থায়। সাম্যবাদী ব্যবস্থায় শিশু আর বৃদ্ধ বাদে সবাই সৃষ্টি করে তার যোগ্যতা অনুযায়ী, সবাই পায় তার প্রয়োজন মতো। যোগ্যতা, দক্ষতা, জ্ঞান দ্বারা সে সৃষ্টি করবে, যার যেটা জ্ঞান আছে সে সেটা সৃষ্টি করবে, ভোগ করবে সবাই প্রয়োজন মতো, সবার প্রয়োজন মতো এটা ভোগ হবে।
আপনারা দেখেছেন, আমাদের সবাই এগুলো অজানা নয়, কৃষকরা যখন জমিতে যায়, বিশেষ করে আমার দেখা এই যে হাওড় এলাকা, ময়মনসিংহ, তারপর ফরিদপুরের বিল, খুলনার বিল, এই সমস্ত বিলা অঞ্চলে এখন এই যে শীতের সময় কাজ করছে, এবং ময়মনসিংহের হাওড় এলাকায় যত চাষাবাদ এগুলো সব রংপুরের কিষানরা ওখানে যায়। রংপুরের স্থানীয় লোক খুব কম, কিন্তু এত বড় হাওড়ের এই চাষাবাদটা শুরু থেকে শেষ পর্যন্ত সব রংপুর, দিনাজপুরের লোকেরা কাজ করে। এগুলো আমার দেখা জানা। তারা সেখানে কি পায়, সেখানে তারা কি সৃষ্টি করে, এগুলা জানতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করুন। অর্থাৎ দুনিয়ার যাহা কিছু চোখে দেখি, এগুলো সৃষ্টিকর্তা হলো শ্রমিক, মেহনতি, পেরেলে দাঁড়িয়ে ছেনি, এবং তাদের মুক্তির সাথে পৃথিবীর সকল মানুষের মুক্তি আসবে, এবং তাদের মুক্তির সাথে দুনিয়ার বিবাদ, দ্বন্দ্ব, সংঘাত এগুলো ঘুষে যাবে, যুদ্ধ আর থাকবে না। আমার দ্বিতীয় পর্বের আলাপটা এখানে শেষ। অনেক আলাপ করলাম। আলাপের ভিতরে যে সমস্ত তথ্য উপস্থাপনা করা দরকার, অনেক সময় তা হয়ে ওঠে না। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মূল বিষয়টা, মূল থিংটা বুঝতে চেষ্টা করলে এখানে আর কোনো সমস্যা থাকবে না। এলোমেলোভাবে উপস্থাপনা হচ্ছে, এলোমেলোভাবে কথা বলছি, কথাটা কি বলতে চাচ্ছি আমি নিজেও বুঝে উঠতে পারি না। কাজী আমার ত্রুটি বিচ্যুতি শুধরে নেব। আপনাদের সবাইকে থ্যাংক ইউ। এই আলাপটা, দ্বিতীয় পর্বের আলাপটা এখানে শেষ। ভালো থাকবেন সবাই।